নমস্কার বন্ধুরা, আজ শুরু করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড একটি এমন প্যাকেজ যা আপনি লেখার কাজে, অফিসিয়াল কাজে ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট শেখাটা তাই খুবই জরুরি। চলুন শুরু করি। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে শুরু করবেন? স্টার্টে গিয়ে লিখবেন মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ সার্চে গিয়ে লিখবেন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড খুলে যাবে, অথবা আপনার ডেস্কটপে যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকে তাহলে লেফট ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড খুলে ফেলতে পারবেন। খোলা হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড খুললেই প্রথমেই যে অংশটা আসবে, অর্থাৎ প্রথমে যে পেজটা আসবে, সেই পেজের একদম উপরের দিকে দেখতে পাবেন ট্যাবগুলো আছে, যেমন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, হেল্প ইত্যাদি। এই ট্যাবগুলোর ঠিক নিচে প্রত্যেকটা ট্যাবের রিবনগুলো দেখতে পাবেন। অর্থাৎ হোম ট্যাবের রিবন একরকম, ইনসার্টের রিবন, ড্রয়ের রিবন, ডিজাইনের রিবন, লেআউটের রিবন, রেফারেন্সের রিবন, মেলিংসের রিবন, রিভিউ রিবন, ভিউয়ের রিবন এবং হেল্পের রিবন। অর্থাৎ প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা করে রিবন পাবেন। আমি আজকে হোম ট্যাবের রিবন থেকে শুরু করছি। হোম ট্যাবের রিবনে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এই কয়েকটি গ্রুপ আছে। এই কয়েকটি গ্রুপের মধ্যে আজ শুরু করব ক্লিপবোর্ড গ্রুপ দিয়ে। এই ক্লিপবোর্ড গ্রুপের প্রথমে আছে কাট, তারপরে কপি, তারপরে আছে ফরম্যাট পেন্টার এবং পেস্ট। চলুন শুরু করি। এখন আমি প্রথমে সাইজটা একটু বাড়িয়ে নিলাম, নিয়ে একটি নাম লিখছি, পলাশ, PALASH। এই পলাশ লেখাটি আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে অংশটা কাট এবং কপি, যে অংশটা হাইডেড ছিল সেটা কিন্তু আনহাইডেড হয়ে গেল। আচ্ছা দেখুন, আবার বাইরে ক্লিক করছি, দেখুন কাট আর কপিটা হাইড হয়ে আছে, কেমন সাদা হয়ে আছে। আমি যখনই এই পলাশ লেখাটা সিলেক্ট করলাম তখনই এটা কিন্তু আনহাইডেড হয়ে গেল। এখন আমি যদি কাটে ক্লিক করি তাহলে দেখব এই পলাশ লেখাটা আর পেজে থাকবে না। এই কাটে ক্লিক করলাম, দেখুন পলাশ লেখাটা আর নেই। এবার আমি যদি পেস্টে ক্লিক করি তাহলে দেখুন পরপর পেস্ট হয়ে যাচ্ছে। যতবার পেস্টে ক্লিক করব ততবার সেটি পেস্ট হয়ে যাবে। তাহলে কাটের কাজটা কি না, কাট করলে যে লেখাটা আমি সিলেক্ট, যে অংশটুকু আমি সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু পেজ থেকে উঠে যাবে বা মুছে যাবে। তারপরে আমি যেখানে ইচ্ছা পেস্ট করব সেখানেই পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে কাটের কাজ। কপির কাজটা কিন্তু ঠিক সেরকম নয়। যেমন এখানে পলাশ লেখাটি আছে, এই পলাশ লেখাটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করলাম, দেখুন পলাশ লেখাটি কিন্তু উঠে গেল না। পলাশ লেখাটি উঠে গেল না। এবার আমি যেখানে ইচ্ছা ক্লিক করব, করার পরে আমি যখনই পেস্টে ক্লিক করব তখনই আবার ওই পলাশ লেখাটি আসতে থাকবে, অর্থাৎ পেস্ট হতে থাকবে। ওকে, আমি অনেকগুলো পলাশ লেখা পেস্ট করেছি। এখন প্রথম পলাশ লেখাটি আমি সিলেক্ট করলাম, করে আমি এটাকে লাল রং দিলাম। এখন এই লাল রং দেওয়ার পরে আমি এই ফরম্যাট পেন্টারে একবার ক্লিক করব। যখন আমি একবার ক্লিক করব, এখন দেখুন মাউসের কার্সারটা কেমন আছে, আর আমি যখন ক্লিক করব তারপরে দেখুন কার্সারটা কেমন একটু বদলে গেল। আমি যখনই এবার এই নিচের পলাশ লেখাটা লেফট পয়েন্টার ধরে
সিলেক্ট করব যখন দেখুন এই ওপরের পলাশ লাল লেখাটা ঠিক নিচের পলাশ লেখাটা পরিবর্তিত হয়ে লাল হয়ে গেল। এটা কিন্তু একবারই হলো, এই দেখুন কার্সারটা যেমন ছিল আগের অবস্থায় ফিরে এলো। এখন যদি আমি এই পলাশ লেখাটাকে আবার সিলেক্ট করি, করে ফরম্যাট পেন্টারে লেফট ডবল ক্লিক করি, তাহলে দেখুন কার্সারটা আবার পরিবর্তন হয়েছে। এবার আমি যতবার লেখাগুলোকে সিলেক্ট করব ততবার কিন্তু ওই আগের পলাশ লাল হয়ে যাবে। দেখছেন প্রত্যেকটা লেখা কেমন এই প্রথম পলাশের লালের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ যতবার আমি ইচ্ছা ততবার আমি ফরম্যাট পেন্ট করতে পারবো। ট্যাবের অন্তর্গত ফন্ট গ্রুপের, প্যারাগ্রাফ গ্রুপের, স্টাইল গ্রুপের এবং এডিটিং গ্রুপের কাজকর্ম। চলুন শুরু করা যাক। ফন্ট গ্রুপে প্রথমেই আছে ফন্ট। এই ফন্ট অনেক রকমের হয়ে থাকে, আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারেন। মাউসের সাহায্যে এই ফন্ট নির্বাচন করা যায়, অথবা লিখেও করতে পারেন কিবোর্ডের সাহায্যে। আমি এখানে মাউস স্ক্রলের সাহায্যে টাইমস নিউ রোম্যান ফন্টটাকে সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে এই টাইমস নিউ রোম্যান ফন্ট হোম ট্যাবের যে রিবন আছে রিবনে দেখা যাবে। এরপরে আমি একটা লেখা লিখলাম, যেমন ধরুন রাহুল, RAHUL, রাহুল। এই রাহুল লেখাটিকে আমি সিলেক্ট করলাম, করে টাইমস নিউ রোম্যান তো আগেই ছিল, ওটাকে টাইমস নিউ রোম্যানটাকে আর একবার সিলেক্ট করলাম। করার পর এটা ঠিক দেখুন পাশেই আছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজে ক্লিক করলে আপনি অনেক রকমের ফন্ট সাইজ পেয়ে যেতে পারেন। আপনার পছন্দ মতো সাইজে নিয়ে গিয়ে ক্লিক করতে পারেন। আমি 48 সাইজে গিয়ে ক্লিক করলাম, 48 হয়ে গেল। ঠিক এই সাইজের পাশেই দেখুন ফন্ট ইনক্রিজের একটা বড় হাতের চিহ্ন আছে। এটাতে দেখাবে ইনক্রিজ ফন্ট সাইজ। এটাতে আপনি যত ক্লিক করবেন ফন্টের সাইজ ইনক্রিজ হতে থাকবে। আর ঠিক তার পাশে একটা ছোট আকারের আছে, এটা হচ্ছে ডিক্রিজ, অর্থাৎ ফন্টের সাইজ কমতে থাকবে। ঠিক এর নিচে আছে বোল্ড, বি আকারে বোল্ড। বিতে ক্লিক করলে বোল্ড হবে, অর্থাৎ লেখাটি একটু মোটা হয়ে যাবে। বোল্ডের পাশে আছে ইটালিক, আই আকারে, আইতে ক্লিক করলে ইটালিক হবে। আর ঠিক তার পাশে আছে ইউ অর্থাৎ আন্ডারলাইন। আন্ডারলাইনে ক্লিক করলেন, আন্ডারলাইনের পাশেই দেখুন একটা ড্রপডাউন আছে। এই ড্রপডাউনে ক্লিক করলে আন্ডারলাইনের বিভিন্ন রকম পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা বেছে নিন, আন্ডারলাইনের স্টাইল বেছে নিন, নিয়ে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আন্ডারলাইন স্টাইলটা পেয়ে যাবেন। আন্ডারলাইনের যদি কালার করতে চান তাহলে যে ফন্ট গ্রুপটা আছে, ফন্ট গ্রুপে দেখুন একটা ড্রপডাউন আছে, সেই ড্রপডাউনটায় ক্লিক করুন। ঠিক ডান দিকে কোণে ড্রপডাউনটা আছে, সেখানে ক্লিক করুন। করলে দেখবেন ফন্ট কালার, আন্ডারলাইন কালার দেখতে পাবেন। সেই আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালারে গিয়ে ক্লিক করুন, করে আন্ডারলাইনের কালার বেছে নিন, নিয়ে ওকে করুন। সঙ্গে সঙ্গে আন্ডারলাইন কালারটা এসে যাবে। আমি এখানে লাল কালার চুজ করেছি, লাল কালারের আন্ডারলাইন এসে গেল। ঠিক আন্ডারলাইনের পরই দেখবেন স্ট্রাইক থ্রু আছে। স্ট্রাইক থ্রু মানে লেখাটা মাঝখান থেকে কেটে যাবে। স্ট্রাইক থ্রুতে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে স্ট্রাইক থ্রু দেখা গেল। ফন্টের ওই যে ড্রপডাউনটা আছে কোনটায়, ওখানে ক্লিক করুন। করার পরে দেখবেন স্ট্রাইক এফেক্ট আছে, এফেক্টের ঠিক নিচে আছে স্ট্রাইক থ্রু। ঠিক স্ট্রাইক থ্রুর নিচে আছে ডাবল স্ট্রাইক থ্রু। ওই ডাবল স্ট্রাইক থ্রুতে ক্লিক করুন, করলে আপনি করার পরে ওকে করুন। ওকে করলে দেখতে পাবেন স্ট্রাইক থ্রুটা ডবল হয়ে গেছে। এভাবে আপনি স্ট্রাইক থ্রু ডবল করতে পারবেন। এরপরে এই স্ট্রাইক থ্রুয়ের পরে দেখুন আছে সাবস্ক্রিপ্ট অর্থাৎ
একটা যদি ফর্মুলা লেখেন H2SO4, এটা আসলে সালফিউরিক অ্যাসিডের সংকেত। এই সংকেতটা কি হয় না, এইচের পরে যে 2টা সেটা একটু নিচের দিকে থাকে, SO4-এর 4টা একটু নিচের দিকে থাকে, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। এই 2টাকে সিলেক্ট করুন, করে সাবস্ক্রিপ্টে ক্লিক করুন, তাহলে দেখবেন 2টা নিচের দিকে এসে গেছে, অর্থাৎ চিহ্নের আকারে আসছে। তেমনিভাবে SO4-এর 4টাকে সিলেক্ট করুন, করে সাবস্ক্রিপ্টে ক্লিক করুন, করলেই 4টা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ সংকেতের আকারে এসে যাবে। এরপরে সাবস্ক্রিপ্টের পরের দেখুন সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজ কি না, A+B-এর হোল স্কোয়ার, যে হোল স্কোয়ারের উপরের দিকে যে স্কোয়ারটা থাকে সেইটা যাতে হয়। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যুক্ত বি লিখলাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে 2 লিখলাম। এই 2টা একদম পাশেই হয়ে গেছে দেখুন। এই 2টাকে আমি যদি ওপর দিকে নিতে চাই, তাহলে আমি 2টাকে সিলেক্ট করব, করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, সঙ্গে সঙ্গে 2টা ওপরের দিকে কেমন চলে গেল দেখুন, অর্থাৎ A+B-এর হোল স্কোয়ার হয়ে গেল। এরপরেই আছে টেক্সট এফেক্ট। কোনো টেক্সটকে যদি আপনি এফেক্ট দিতে চান, তাহলে সেই এফেক্টটা এখান থেকে হতে পারে, অর্থাৎ এই অনলাইন, শ্যাডো, রিফ্লেকশান, গ্লো ইত্যাদি ইত্যাদি এফেক্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন। যে এফেক্টটা আপনি দিতে চান সেই এফেক্টটা দেবেন। আমি এখানে একটা এফেক্ট দিলাম, রিফ্লেকশান এফেক্ট দিলাম, দেখুন রিফ্লেকশান এফেক্টটা এসে গেল সঙ্গে সঙ্গে। এর ঠিক পরেই আছে হাইলাইটেড কালার। আপনি কোনো একটা লেখাকে সিলেক্ট করবেন, করে হাইলাইটেড কালারে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লেখাটা হাইলাইটেড হয়ে যাবে। হাইলাইটেড কালারের পরই আছে টেক্সট ফন্ট কালার, অর্থাৎ যে লেখাটা লিখেছেন সেই লেখাটা যদি কালার করতে চান, অর্থাৎ টেক্সটটা যদি কালার করতে চান, তাহলে টেক্সটটাকে সিলেক্ট করবেন, করার পরে কোনো একটা কালারে ক্লিক করবেন। আমি এখানে লাল কালারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে লেখাটা লাল হয়ে গেল। এরপরেই ঠিক কালারের উপর দিকে দেখুন একটা আছে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করুন। যা ফরম্যাটিং করেছিলেন তা শেষ পর্যন্ত যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে হাজির হলো। আমি প্রথমে লিখেছিলাম H2SO4, সেই লেখাটি, অর্থাৎ এখানে আর একটা লেখা আছে রাহুল, সেটাকে আমি ফরম্যাটিং করেছিলাম, সেটা সিলেক্ট করলাম, করে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। রাহুল যে প্রথম লেখাটা লিখেছিলাম সেই লেখাটি এসে গেল। এই ফন্ট গ্রুপের আরেকটি অংশ বাকি আছে, সেটা হলো চেঞ্জ কেস। এই যে অল ক্লিয়ার, ঠিক তার আগে দেখুন একটা মেনু আছে, সেটা হচ্ছে চেঞ্জ কেস মেনু। এখানে চেঞ্জ কেস মেনুতে আমি কোনো একটা সেন্টেন্স লিখলাম, ধরুন হি ইজ এ গুড বয়। লিখে আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করি, তাহলে দেখবেন এই লেখাটি সিলেক্ট করার পরে আমি যদি চেঞ্জ কেসে যাই, এখানে একদম উপরে আছে সেন্টেন্স কেস, অর্থাৎ প্রথম অক্ষরটা বড়, বাকি সব ছোট। ক্লিক করলাম, ঠিক তার নিচে আছে দেখুন লোয়ার কেস, মানে সমস্ত লেখাটার অক্ষরগুলো সব ছোট হাতের হয়ে যাবে। আমি ছোট হাতের করে দিলাম। আবার আমি চেঞ্জ কেসের ড্রপডাউনে গেলাম, গিয়ে তারপরে দেখুন চেঞ্জ কেসে লোয়ার কেসের পরই আছে আপার কেস, এখানে সমস্ত লেটারগুলো ক্যাপিটালে হয়ে যাবে। আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ক্যাপিটাল হয়ে গেল। আবার আমি চেঞ্জ কেসে গেলাম, এরপরে আছে টোগল কেস, অর্থাৎ প্রথম অক্ষরটা ছোট, বাকি সব বড়। সঙ্গে সঙ্গে হয়ে গেল, প্রথমটা বড়, বাকি সব ছোট। এই চেঞ্জ কেস অংশটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। প্যারাগ্রাফের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বুলেটস, অর্থাৎ লেখার
শুরুতেই সৌন্দর্য সাধনের জন্য যে অংশ দেয়া হয় সেটাকে বুলেট বলে। যেমন ধরুন কোনো লেখা লিখলেন, হি ইজ এ গুড বয়। এই লেখার শুরুতেই আপনি বুলেটটা স্থাপন করুন। তাহলে প্যারাগ্রাফের ঠিক উপরের দিকে বাম দিকে দেখবেন, উপরে ঠেকালে দেখতে পাবেন বুলেট। সেখানে গিয়ে আপনার পছন্দ মতো বুলেট গ্যালারি থেকে পছন্দ মতো বুলেট স্টাইল বেছে নেবেন। ধরুন আমি এটা বেছে নিলাম। যেই বেছে নিলাম, আমি যতক্ষণ লিখব, অর্থাৎ তার পরের লাইনে আমি লিখলাম ধরুন সি ইজ এ গুড গার্ল, দিয়ে এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে বুলেটটা এসে যাবে। এইভাবে আপনি লিখবেন আর এন্টার দেবেন, বুলেট স্টাইলটা আসতেই থাকবে। কিন্তু পরপর যদি দুবার এন্টার দিয়ে দেন তখন আর বুলেট স্টাইলটা আসবে না। ওকে। আর নতুন করে যদি বুলেট স্টাইল আনতে চান তাহলে বুলেট গ্যালারির একদম নিচের দিকে দেখতে পাবেন ডিফাইন নিউ বুলেট। ওই ডিফাইন নিউ বুলেটে ক্লিক করবেন। করলেই দেখবেন একটি উইন্ডো, ছোট আকারের উইন্ডো আসবে। সেখানে দেখতে পাবেন বুলেট ক্যারেক্টার, সিম্বল, পিকচার দেয়া আছে। আপনি আপনার পছন্দ মতো বাছবেন, বেছে নিয়ে ওকে করবেন। এখানে ধরুন আমি একটি পিকচার নিতে চাই। পিকচারে ক্লিক করলেই দেখা যাবে ফর্মে ফাইল, স্টক ইমেজ, অনলাইন পিকচার, ফর্ম আইকনস। আপনার যদি হার্ড ডিস্কে কোনো ছবি থাকে তাহলে ফর্মে ফাইল থেকে নিতে পারবেন, স্টক ইমেজ থেকেও নিতে পারবেন। আর আপনি যদি অনলাইন থেকে কোনো পিকচার বেছে নিতে চান তাহলে অনলাইন কালেকশান আপনার থাকতে হবে। অনলাইন কানেকশান থেকে আপনার পছন্দ মতো বেছে আপনি আপনার, সেটা ফুলের হতে পারে বা কোনো পশু পাখির হতে পারে, আপনি সেটা বাছবেন, বেছে নিয়ে নেবেন। আমি এখানে একটি ডগের, অনলাইন থেকে একটি ডগের পিকচার সিলেক্ট করলাম। ওকে। সঙ্গে সঙ্গে তখন দেখাবে যে ইম্পোর্ট থেকে ওকে, সঙ্গে সঙ্গে একটি ডগের বুলেট পাতাতে এসে হাজির হলো। ওকে। বুলেট গ্যালারির ঠিক পাশেই আপনি দেখতে পাবেন নাম্বারিং রয়েছে। সেই নাম্বারিং থেকে আপনি 1 2 3 অথবা রোমান হরফ অথবা ABC ক্যাপিটাল লেটার অথবা ABC স্মল লেটার চুজ করতে পারেন। আপনার পছন্দ মতো নাম্বারিং নিন। আমি 1 2 3 নিলাম, নিয়ে আমি লিখতে থাকলাম। যেমন ধরুন একটি নাম লিখলাম, নিশান লিখলাম, এন্টার দিলাম। অটোমেটিক্যালি নাম্বারটা আসতে থাকবে। আপনি যতবার লিখবেন ততবার অটোমেটিক্যালি নাম্বারগুলো আসতে থাকবে। এই নাম্বার, বুলেট আর নাম্বারের ঠিক নিচে দেখবেন লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আর রাইট অ্যালাইনমেন্ট আছে। আপনি কোনো লেখাকে যদি লেফটেই রাখতে চান তাহলে আর লেফট অ্যালাইনমেন্ট ক্লিক করার দরকার নেই। কিন্তু যদি কোনো লেখা আপনি সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্টে রেখেছেন আর আপনার প্রয়োজন লেফট অ্যালাইনমেন্ট, তখন আপনি লেফটে ক্লিক করবেন। আবার যদি রাইট অ্যালাইনমেন্টে দরকার হয় তাহলে রাইটে ক্লিক করবেন। রাইট অ্যালাইনমেন্টে লেখা চলে যাবে। ওকে। এই লেফট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্টের পাশেই দেখুন জাস্টিফাই আছে। জাস্টিফাই কীভাবে করবেন না, আমি এখানে কিছু লেখা আনছি, সেই লেখাকে আমি দেখাবো যে কিভাবে জাস্টিফাই করবেন। সমান
র্যান্ড নিকে ফার্স্ট ব্র্যাকেট 4 4, অর্থাৎ 4টি প্যারাগ্রাফের মধ্যে 4টি লাইন আমি আনলাম। দেখুন 4টি প্যারাগ্রাফের 4টে করে লাইন এসেছে। এখানে ডান দিকের অ্যালাইনমেন্টটা দেখুন, প্রত্যেকটা লাইনের সঙ্গে প্রত্যেকটা লাইনের কোনো সমান নেই, এলোমেলো আছে। কিন্তু বাম দিকটা দেখুন, প্রত্যেকটা লাইন সমান, অর্থাৎ বাম দিকের অ্যালাইনমেন্ট সমান, বাম দিকের লাইনের সমান, কিন্তু ডান দিকেরগুলো নয়। আমি একটি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, করে জাস্টিফাইয়ে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন ডান দিকের প্রত্যেকটা লাইন সমান এসে গেল। ব্যাপারটা বোঝাতে পারলাম, জাস্টিফাই হয়ে গেল। জাস্টিফাইয়ের পরে দেখুন প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ একটা প্যারাগ্রাফের সঙ্গে বা একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের যে স্পেস মানে দূরত্ব, সেইটাকে এই স্পেসিংয়ের সাহায্যে কমানো বাড়ানো যায়। ডিফল্টে 1.0 ছিল, 1.15, 1.3, 2.0। আমি যেই এক ধাপ করে নিয়ে যাচ্ছি, দেখুন লাইনের মধ্যে এক লাইনের সঙ্গে অন্য লাইনের দূরত্ব বেড়ে যাচ্ছে ক্রমশ। 3.0 দেখুন কতটা দূরত্ব বেড়েছে, অনেকটাই আছে। এবার আপনি যদি এটাকে কমাতে চান, 1.0 হয়তো 3.0 আছে, আপনি এটাকে কমাতে চান, তখন আবার লাইন স্পেসিংয়ে যাবেন, গিয়ে লাইন স্পেসিং অপশানে যাবেন, গেলে আপনার এখানে অপশানগুলো দেখা যাবে। আপনার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী স্পেসিংটা রাখবেন, রেখে ওকে করে দেবেন। ঠিক আছে? এই লাইন স্পেসিংয়ের পরেই দেখুন আছে শেডিং। ধরুন আমি এই দুটো লাইনকে শেডিং দিতে চাই, শেডিংয়ে গিয়ে ক্লিক করব, ড্রপ ডাউনে ক্লিক করলে নানা রং দেখা যাবে, আপনি যে কোনো একটা রং পছন্দ করতে পারেন। আমি ধরুন এখানে লাল সিলেক্ট করলাম, দেখুন পুরো লেখা, 2 লাইনের লেখা শেডিং নিয়ে নিয়েছে। এবার আপনি যদি শেডিং না চান, তাহলে 2 লাইনকে সিলেক্ট করুন, করে শেডিংয়ের ড্রপ ডাউনে যান, দেখবেন প্রথমেই শেডিং কালার্সের প্রথমেই আছে সাদা, ওই সাদাতে ক্লিক করুন, আপনার যেমন অবস্থা ছিল তেমন অবস্থায় ফিরে আসবে। ওকে, এই শেডিংয়ের ঠিক উপরে দেখুন ডিক্রিজ ইনসার্ট আর ইনক্রিজ ইনডেন্ট, এই দুটি অংশ আছে, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। আমি একটি লাইনকে সিলেক্ট করলাম, করে আমি যখনই ইনক্রিজ ইনডেন্ট করব, তখন দেখুন লাইনগুলো কেমন সরে সরে যাচ্ছে ডান দিকে। আবার যখন ডিক্রিজ করব, তখন লেফট অ্যালাইনমেন্টের দিকে চলে আসবে। ঠিক আছে? এই ইনক্রিজ আর ডিক্রিজ ইনডেন্টের ঠিক পরেই আছে শর্ট অর্থাৎ সাজানো, ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, অর্থাৎ ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম, মানের অধক্রম। আমি এখানে কয়েকটা নাম্বার লিখছি পরপর, এন্টার দিয়ে লিখলাম, কোনো সাজানো নয়। আমি এখানে এই নম্বরগুলো সিলেক্ট করলাম, করে শর্টে গেলাম, গিয়ে লেফট ক্লিক করলাম। এখানে দেখতে পাবেন অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং যদি টিক হয়ে থাকে, তাহলে ডিসেন্ডিংয়ে ক্লিক করুন, করে ওকে করুন। দেখবেন ডিসেন্ডিং করলে বড় থেকে ছোট হবে। আর আবার যদি আপনি শর্টে ক্লিক করেন, করে অ্যাসেন্ডিং টিক দিয়ে দেন, দিয়ে ওকে করেন, দেখবেন ছোট থেকে বড় হয়ে গেছে। ওকে, এই প্যারাগ্রাফের ঠিক পরেই আছে স্টাইল। স্টাইল মানে লেখা স্টাইল। আমি একটি প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম, করে পরপর আমি এই স্টাইলগুলোতে ক্লিক করছি। দেখুন লেখার স্টাইলটা কেমনভাবে বদল হয়ে যাচ্ছে।
আশা করি দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন। দেখুন কেমন বড় হয়ে যাচ্ছে ক্রমশ, আবার কখনো ছোট হচ্ছে, অর্থাৎ স্টাইল যেমন সেরকম লেখাগুলো হচ্ছে। হলো, আর এই স্টাইলের ঠিক পরেই আছে এডিটিং। এডিটিংয়ের প্রথমেই আছে ফাইন্ড। ফাইন্ডের দেখুন ঠিক পাশেই একটি ছোট্ট ড্রপডাউন আছে, ওই ড্রপডাউনে ক্লিক করুন, দেখবেন ফাইন্ড, প্রথমেই পাবেন ফাইন্ড, তারপরে অ্যাডভান্স ফাইন্ড, তারপরে গো টু। প্রথমে আসি ফাইন্ডে। ফাইন্ডে গিয়ে লেফট ক্লিক করলাম। আমার যে জিনিসটা ফাইন্ড করতে ইচ্ছে যাচ্ছে, ধরুন এখানে আমার ফর আছে, ফরটাকে আমি সিলেক্ট করলাম, করে ফাইন্ডে ক্লিক করছি। যতগুলো ফর আছে সব দেখা যাবে এবং সিলেক্টেড, হলুদ রঙের সিলেক্টেড কালারে আপনি দেখতে পাবেন যে সেগুলো আমি খুঁজছিলাম সেইগুলো কালার হয়ে আছে। আর আমি যদি অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করি, তাহলে আমি এখানে যেটা খুঁজতে চাই অর্থাৎ ফাইন্ড করতে চাই সেটা লিখে দেবো, লিখে ফাইন্ড নেক্সট করব। যতক্ষণ না ফাইন্ড পুরো হয় ততক্ষণ চলতে থাকবে। তারপরে দেখাবে একটি ছোট্ট উইন্ডো আসবে, সেখানে আপনি ওকে করে দেবেন। ফাইন্ড অর্থাৎ খোঁজাটা শেষ হলো। ফাইন্ডের ঠিক নিচেই আছে রিপ্লেস। রিপ্লেস মানে বদল। ধরুন আমি কোনো একটা লেখাকে রিপ্লেস করতে চাইছি, যেমন ধরুন এখানে একটি লেখা আছে ভিডিও। এই ভিডিও কথাটি আমি সিলেক্ট করলাম, করে রিপ্লেসে গেলাম। রিপ্লেসের একটি উইন্ডো এলো। প্রথমে ফাইন্ড ওয়ার্ড রিপ্লেস, আর রিপ্লেস উইথে গিয়ে আপনি ভিডিওটাকে কোন শব্দে আনতে চান সেই শব্দটা লিখতে পারেন। আমি এখানে একটা শব্দ লিখে দিলাম, মাই। যেই লিখলাম, লিখে রিপ্লেস অল করব। যদি রিপ্লেস করি একবার করে চেঞ্জ হবে, আর রিপ্লেস অল করলে একবারে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। আমি রিপ্লেস অল করলাম, সব লেখা অর্থাৎ ভিডিও কথাটি চেঞ্জ হয়ে রিপ্লেস হয়ে গেল, অর্থাৎ মাইয়ে পরিবর্তিত হলো। রিপ্লেসের ঠিক নিচে দেখুন সিলেক্ট আছে, অর্থাৎ সিলেক্ট অল। আমি সিলেক্ট অলে ক্লিক করলাম, সমস্ত পেজটা সিলেক্ট অল হয়ে গেল। আমি অর্থাৎ ডিলিট বোতামে ক্লিক করলাম, সমস্ত মুছে গেল। আচ্ছা, ফাইন্ডে একটি মেনু বাকি আছে এখনও, গো টু, সেটা সম্বন্ধে বলি। আমি আরেকবার সমান চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিয়ে র্যান্ড লিখছি, লিখে 10,10 অর্থাৎ 10টা লাইন 10টি প্যারাগ্রাফ লিখে এন্টার করলাম। দেখুন বেশ কয়েকটা পেজ বেরিয়েছে। সেই পেজের একদম শেষে গিয়ে আমি লেফট ক্লিকটা করে দিলাম, করে ফাইন্ডে গিয়ে গো টুতে ক্লিক করলাম। আমি যেখানে আছি, যেখানেই থাকি না কেন, ধরুন আমি 1 নম্বর পাতায় যেতে চাই, তাহলে গো টুতে গিয়ে আমি 1 লিখে দেবো, লিখে দিয়ে গো টুতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমার কার্সারটা 1 নম্বর পেজে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।